তোমাদের টেস্ট এক্সাম শেষ, এখন আমরা তোমাদের জন্য একটা রুটিন নিয়ে আসছি, তুমি আফটার টেস্ট এক্সাম তুমি তোমার রোড ম্যাপটাকে কীভাবে করতে পারো। তা চলো তাহলে আমরা দেখে আসি যে তোমরা এখন এই মুহূর্তে এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত তুমি তোমার পড়াটাকে কিভাবে আগায় নিতে পারো। তাহলে এখন দেখো তোমাদের টেস্ট পরীক্ষা শেষ, এখন কিন্তু তোমরা জানো যে টেস্ট পরীক্ষার পরে আমাদের কি আসে বুলবুল, টেস্ট পেপার চলে আসে। দেখো তুমি যখন এইচএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা, আমরা যখন ক্লাস নিছি বা আমরা যখন সাজেশন ক্লাস নিছি তখন আমরা বলছি যে সবার আগে তোমাকে কিন্তু কি করতে হবে, এক নাম্বার হচ্ছে গিয়ে বোর্ড প্রশ্ন যেগুলো আছে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। যা যা বোর্ড আছে আমাদের বোর্ড কোশ্চেন তুমি যদি সলভ করো তোমার কিন্তু অনেকখানি তুমি কিন্তু আগায় যাবা। আমাদের যতগুলো বোর্ড আছে এবং যতগুলো তুমি কোশ্চেন পাবা তুমি সব কোশ্চেন অবশ্যই তুমি কি এমসিকিউ প্লাস সিকিউ সলভ করবা। তুমি যদি এটা খুব ভালোভাবে করতে পারো তোমার কিন্তু আমি যদি বলি যে 80 to 90% তোমার কিন্তু পড়া হয়ে যাবে। তোমার যদি আগে পড়া যদি ঠিকভাবে থাকে তুমি যদি সলভ করো বোর্ড কোশ্চেন তোমার 80 to 90% পড়া হয়ে যাবে। দেন সেকেন্ড স্টেপ কি করতে পারো, ধরো তোমার বোর্ড কোশ্চেন পড়া শেষ, সলভ শেষ, 2 নাম্বার তখন তুমি কি করবা যে ইম্পর্টেন্ট কলেজগুলো ধরবা। আপু বোর্ড কোশ্চেন যদি সলভ করে ওরা কত বছর পর্যন্ত আপু সলভ করলে ভালো হয়? আমরা মতে হচ্ছে গিয়ে যে গত এখন আমি একটা বলি আমাদের 20 সালের পরে থেকে, আমি তো 20 সালতে পরীক্ষা তো হয় নাই, এরপরে কিন্তু আমাদের শর্ট সিলেবাস, তার মানে কি যে 21 থেকে বা 24 পর্যন্ত ওর কিন্তু শর্ট সিলেবাস, কিন্তু এখন কিন্তু আমাদের ফুল সিলেবাস। তার মানে এই 4-5 বছরে কিন্তু ওর কিন্তু কোশ্চেন নাই না, সেগুলো কিন্তু আমার 20-এর আগে আমার কিন্তু কোশ্চেন। তার মানে আমার ধারণা আমার মতে যে আমি যদি ধরি 2015 থেকে কত 2019 পর্যন্ত, 2015 থেকে আমি ধরি যে পিছন থেকে আমি ধরি মানে এখন আমার লাস্ট কি আছে 2025 10 বছর কোশ্চেন কি এনাফ না? যথেষ্ট আমার কতগুলো বোর্ড আছে, অনেকগুলো বোর্ড। আর যদি দেখো না তুমি দেখতেছো যে তুমি যে টেস্ট পেপার কিনছো সেখানে আরো কোশ্চেন আছে তুমি সেটাও দেখতে পারো, কোনো সমস্যা নাই। কেন বললাম, কারণ তোমার এই যে শর্ট সিলেবাসে প্রশ্ন তুমি পাবা বেশি, কিন্তু ফুল সিলেবাস তোমাদের পরীক্ষা হবে, ফুল সিলেবাস, রাইট? এই ফুল সিলেবাসের প্রশ্ন তুমি কিন্তু এই যে পিছনে তুমি যখন যাবা তখন তুমি পাবা 17, 16, 15 ওখানে গিয়ে পাবা। তখন 3 বছর হয়, তখন তুমি কি করতে পারো 14, 13, 12 তুমি ওটুকু দেখতে পারো। হ্যাঁ 11 পর্যন্ত দেখলেও এনাফ, আমার এত লাগে না। কারণ তুমি এখানে আমার গত 10 বছরের প্রশ্ন বা আমরা বলি যে 10 থেকে 15 বছর, আমি যদি বলি যে ফুল সিলেবাস যেহেতু 10 থেকে 15 বছরের প্রশ্ন তুমি যদি সলভ করো এনাফ আমার কাছে মনে হয়। তোমার কাছে কি মনে হয়, তাই না? না যথেষ্ট, এর বেশি তো লাগে না। কারণ যেহেতু বললাম যে ফুল সিলেবাসের পরীক্ষা হবে, যেহেতু ফুল সিলেবাসের যে কোশ্চেনগুলো বা যে ফুল সিলেবাস যে চ্যাপ্টারগুলো ছিল না শর্ট সিলেবাসে সেই প্রশ্নগুলো তুমি কিন্তু পাবা 20-এর পিছনে গিয়ে। সো তখন তোমার জন্য এই জন্য বললাম তোমাকে আমি যে গত 10 থেকে 15 বছরের প্রশ্ন তুমি সলভ করো, ইনশাল্লাহ তুমি অনেকখানি আগায় যাবা। গেল আমার একটা পয়েন্ট। এবার আসি আমি ইম্পর্টেন্ট কলেজ কিন্তু আমি যদি বলি সবার আগে কি গভর্নমেন্ট কলেজ, আমাদের যে বিভিন্ন যে গভর্নমেন্ট যে কলেজগুলো আছে বাংলাদেশের সেই কলেজগুলো তুমি দেখবা তোমার যেই টেস্ট পেপারে যেসব কলেজগুলো দেওয়া আছে। তারপর আমরা কি করতে পারি, ক্যাডেট কলেজগুলোর প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা গেছে যে হুবহু চলে আসে, তুমি যখন সলভ করবা গভর্নমেন্ট কলেজ বা ক্যাডেট কলেজ তুমি দেখো হুবহু কিন্তু তোমার কোশ্চেন চলে আসে। এবার আসি আরো যদি কিছু ইম্পর্টেন্ট বলি, যেমন ঢাকাতে আমার কি আছে, নটর ডেম কলেজ আছে, তারপরে ডিআরএমসি আছে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের আইডিয়াল আছে, হ্যাঁ হলিক্রস আছে, আইডিয়াল হলিক্রস, তারপরে হচ্ছে গিয়ে আমি যদি কমার্স থেকে বলি, কমার্স থেকে কি বলা যায়, ঢাকা কমার্স কলেজ, সিটি কলেজ, ঢাকা কমার্স কলেজ এইভাবে লেখে না, ডিসিসি লেখে, তারপর সিটি কলেজ, এটাও ডিসিসি, ও এটাও আমি সিটি কলেজ দেখি, তাহলে সিটি কলেজ, তাহলে এই জিনিসগুলো তখন তুমি করবা যেসব কলেজগুলো আমার কমার্সের জন্য গুরুত্বপূর্ণ তখন তুমি সেগুলো দেখবা। আরো কিন্তু কলেজ তুমি পাবা, যেমন আমাদের বিভিন্ন যে জেলাগুলো, যেমন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, হ্যাঁ আমি যদি লিখি এখানে যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তারপর যশোরের MM কলেজ, মানে এরকম অনেক কলেজ আছে। যে বরিশালের তোমার হচ্ছে গিয়ে তোমার BM কলেজ আছে, ব্রজমোহন কলেজ, হ্যাঁ এরকম অনেক কলেজ আছে, ভালো ভালো কলেজ। বগুড়াতে আছে খুবই আজিজুর রহমান কলেজ আছে। সো এইগুলো তুমি যখন দেখবা তখন তোমার কিন্তু অটোমেটিক্যালি তোমার কিন্তু ফুল, এই আমি এখানে 80 to 90% বলছি, তুমি যদি এই কলেজগুলো যদি তুমি সলভ করো তুমি একদম মোটামুটি 100% তোমার কিন্তু প্রিপারেশন হয়ে যাবে এইচএসসি পরীক্ষার আগে। কিন্তু কথা হচ্ছে কি মনোযোগ দিয়ে পড়তে হবে।
এটা সবচেয়ে বড় হ্যাঁ, বিষয়। যে আমরা মনোযোগ দিয়ে পড়ি না। হ্যাঁ, এখন তুমি এ করো যে না আমি অল্প অল্প করে পড়বো, দেখো এমসিকিউর জন্য কিন্তু আমার সব চ্যাপ্টার লাগবে, সিকিউর জন্য নাও লাগে, কিন্তু আমার এমসিকিউর জন্য কিন্তু আমার সব চ্যাপ্টার লাগবে। সো এই জন্য বলতেছি যে তোমাদের যাদের টার্গেট যে হ্যাঁ আমার এসএসসি পরীক্ষা ভালো হয় নাই, অনেকে আমাদের আছে যে এসএসসি পরীক্ষাতে জিপিএ কম, কিন্তু এইচএসসিতে ভালো করে সে কিন্তু গোল্ডেনও পাইছে। আমাদের গত বছরের হ্যাঁ আপু, আমাদের পাওয়ার ACP প্লে স্টুডেন্ট আমাদের গোল্ডেন পাইছে, গোল্ডেন ছাড়া আমাদের জিপিএ 5 কিন্তু প্রচুর পাইছে। আমাদের আর্টস থেকে আমরা জানি যে আর্টসে কিন্তু আমাদের মানে নাম্বার অনেক তুলতে কঠিন আপু। অনেক কঠিন, তারপরও আমরা কিন্তু পাইছি জিপিএ 5 পাইছি, অনেক জিপিএ 5 পাইছে। সো আমরা কিন্তু ওটাকে এভাবেই বলছি তোমরা এভাবে ফলো করো। হ্যাঁ, তারপর আমরা গত বছর দেরিতে শুরু করছিলাম, তারপর এবার আমরা প্রথম থেকে তোমাদের শুরু করছি। সো এটা ফলো করো, তুমি দেখবা যে তুমি এই জিনিসটা যদি ভালো মতন ক্যাপচার করতে পারো, ইনশাআল্লাহ তোমার 100% তোমার কিন্তু প্রিপারেশন হবে। এবার আসি আমরা যে আমাদের বুলবুল ভাইয়া, দেখো তোমাকে আরেকটা পয়েন্ট নিয়ে বলবে যে এরপর রোডম্যাপটা কি হতে পারে। আমরা তো 1-2 করে বললাম, এবার বলো বুলবুল আমরা তাহলে আরেকটা রোডম্যাপ কি দেখতে পারি। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 3 নম্বরের ক্ষেত্রে, সেটা হইতেছে আমাদের এমসিকিউ। আপু যেটা বললো যে বোর্ড কোশ্চেন থেকে এমসিকিউ এবং সিকিউ দুইটাই সলভ করতে হবে। প্রশ্ন হচ্ছে প্রায়োরিটি কোনটাই দিব, আমি কি সিকিউতে বেশি প্রায়োরিটি দিব নাকি এমসিকিউতে বেশি প্রায়োরিটি দিব। তো যদি আমি একটা রাফলি হিসাব বলি আপু, সব সাবজেক্টের ক্ষেত্রে আর্টস এন্ড কমার্সে দেখা যায় আপনার এমসিকিউতে থাকে 30 নাম্বার আর সিকিউতে থাকে কিন্তু 70 নাম্বার। সো যেহেতু আপু সিকিউতে 70, তার মানে সৃজনশীলে 70 থাকে, অ্যাকাউন্টিং এগুলো বাদ দিলে ম্যাথমেটিক্যাল হিসাব 70-এর মধ্যে কিন্তু আপু দেখবেন 50-55 ম্যাক্স এই পর্যন্ত থাকে। কিন্তু যারা এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট তারা হয়তো 60 উঠাইতে পারে, কিন্তু আপু সৃজনশীলে কিন্তু 50 থেকে 55 চলে আসে। কিন্তু সমস্যা হচ্ছে এমসিকিউতে তোমরা গিয়ে করো কি, প্র্যাকটিস কম করো। আপু যেটা বললো যে তোমরা প্র্যাকটিস কম করো, মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো না, এবং আপু কিন্তু লাইন বাই লাইন পড়ে। আপু কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে তোমার সিকিউতে সব চ্যাপ্টার না লাগলেও এমসিকিউতে সব চ্যাপ্টার লাগে। তো তোমরা এখানে করো কি, তোমরা এখানে গিয়ে পাও 15, 18, তাহলে তো হবে 20 এরকম নাম্বার পাও, তখন তোমার এখানে হয়ে যায় A+ ছুঁড়া যায়। সো আমাদের কি করতে হবে ভাইয়া, সিকিউতে তুমি ফিক্স, তুমি সৃজনশীল যাই লিখো একটু ভালো মতো লিখলে, সৃজনশীল লেখার ক্রাইটেরিয়াটা মেনটেন করলে তোমার এই 50 থেকে 55 তুমি পেয়ে যাবা। কিন্তু তোমার মেইন ফোকাস দিতে হবে এমসিকিউতে, যেখানে তোমার 25+ থাকবে। তুমি যদি এখানে দেখো, তুমি যদি এখানে যদি 55 পাও আর যদি এখানে তুমি প্রায় 25 পাও, তোমার কিন্তু এখানে 80 হয়ে গেছে। যদি 25-এ বেশি পাও এমসিকিউতে, তাহলে দেখা যাবে 81, 82, 83 এরকম আসছে। সো তোমার মেইন ফোকাস, আমি সবসময় বলি মেইন ফোকাসটা রাখতে হবে এমসিকিউতে, মেইন ফোকাস। এমসিকিউ খুব বেশি কঠিন না, তুমি বিগত বছরের প্রশ্নগুলো যদি সলভ করো, এমসিকিউ যত বেশি প্র্যাকটিস করবা তত নতুন কিছু জানবা। বই রিডিং পড়া এমসিকিউ করতে পারবা না অ্যাটলিস্ট। সো যত বেশি কোশ্চেন সলভ করবা, নতুন নতুন কোশ্চেন জানবা, সেগুলো অ্যান্সার দিতে 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 এমসিকিউতে তোমার ফুলফিল হয়ে যাবে। সো এমসিকিউতে কিন্তু তোমার 30-এর মধ্যে ভাইয়া যাই করো 25+ রাখতে হবে আপু, এইটার প্রিপারেশনটাতে তোমার মেইন থাকে। যে ভালো মানে করে যদি প্রিপারেশন নেয়, যেমন আমাদের স্টুডেন্ট আবার একটা নক করে বলতেছিল যে হিস্ট্রি পরীক্ষা হয়েছে, ও বলতেছে যে আমি সেকেন্ড পার্টে আমি 27 তুলছি, মানে এমসিকিউতে সেকেন্ড পার্ট, কারণ যেহেতু আমরা সেকেন্ড পার্ট ক্লাস নিছি, এবং ওরা বললো যে ওর হচ্ছে গিয়ে ফার্স্ট পার্টে 25-এর মতন 23 মনে বলছে। আমি বললাম যে আমাদের ফার্স্ট পার্টে ক্লাস শুরু হবে, তখন দেখবা যে আরো ক্লিয়ার হয়ে যাবা। তো আমার 27 যেটা আমরা বলবো 25+, তার মানে ও 27 হয়। আর ও যদি ও বলছে আমি সিকিউ সব লিখতে পারছি, তাহলে মানে কি ও যদি 55 তুললেই তো আর 55 তুললে আপু 82 চলে আসছে সেই জায়গাটায়। তাহলে সো এমসিকিউ আপু খুবই ইম্পর্টেন্ট। সো তোমাদের কিন্তু মাত্র আমাদের এসিবি পাওয়ার প্লেতে আপু মাত্র সেকেন্ড পেপারের ক্লাস শেষ হইলো, ফার্স্ট পেপারের ক্লাস কিন্তু এখনো বাকি আছে। সো তোমরা যারা এখনো আমাদের পাওয়ার প্লেতে এনরোল করো নাই, এবং যারা এই রোড ম্যাপ এখন গদবাধা পড়লে হবে না, তোমাদের আপু বললো বোর্ড কোশ্চেন সলভ করতে হবে, বোর্ড কোশ্চেন, এরপর তোমার কলেজগুলো সলভ করতে হবে, সিকিউর থেকে এমসিকিউ বেশি প্রাধান্য দিতে হবে, এবং মোর ইম্পর্টেন্টলি সিকিউ তোমরা ম্যাক্সিমাম যেটা স্টুডেন্টের কাজ করো, সিকিউটা তোমরা চোখ বুলাও। কি কাজ করো? চোখ বুলাবে, সেই চোখ বুলাও ভাইয়া, চোখ রিডিং করবে আপু, রিডিং ও পড়ে না আপু, মানুষ চোখ বুলায় যে আচ্ছা অ্যানসারটা কি হয়েছে। এমনি আসলে সিকিউ করতে পারবে না, তুমি হয়তো অ্যানসার জানবা, কিন্তু পরীক্ষার হলে আপু ওরা কিন্তু 60টা সৃজনশীল অ্যানসার করে আসতে পারে না, কারণ হচ্ছে অভ্যাস নেই লেখার। এক নাম্বার হচ্ছে কি আমি বলি যে বুলবুল ওরা যেটা করে যে ওরা তো বেসিকটা যখন বুঝতে পারে, যেমন আমরা যখন বেসিক ধরাই দিছি সেকেন্ড পার্টের, তখন যে আমাকে বলছে যে আপু আমার 11টা প্রশ্নই হচ্ছে গিয়ে কমন পড়ছে সৃজনশীল, কোনটা ছেড়ে কোনটা অ্যান্সার করব।
তার মানে ও বেসিক থেকে যদি ও ধরছে, আমি বেসিক বোঝাই দিছি, সো বেসিক পড়া হয়ে গেছে, ও সিকিউ ওর যে ধরতে পারছে, ও কিন্তু লিখতে পারছে। কিন্তু কথা হচ্ছে কি অনেকেই বলতেছে আপু আমার 7টা লিখতে পারার সময় পাইনি। সময় পাইনি। কারণ কেন? কারণ ও বাসায় প্র্যাকটিস করেন নাই। তোমাকে একটু লিখে লিখে পড়তে হবে। তোমরা এই লেখাটা তুমি যদি অভ্যাস যদি না করো, তুমি মেইন এক্সামে 7টা সৃজনশীল পরিপূর্ণভাবে হয়তো বা তুমি টাচ করে আসতে পারতেছো, কিন্তু পরিপূর্ণভাবে লিখে আসতে পারো নাই। তার জন্য কি করতে হবে বুলবুল? লিখে দাও তাহলে। এর চেয়ে বেশি আমার সিকিউ বাসায় লিখতে হবে। আমি একদম লিখে দিচ্ছি, বাসায় লিখতে হবে। তুমি এখন যদি প্র্যাকটিস করো, তুমি যদি লিখে লিখে প্র্যাকটিস করো, পরীক্ষার হলে তোমার হাত এমনি চলবে। এই বাসায় লেখা আপু দুইটা সুবিধা, এক তোমার জানাও হইতেছে, দুই প্র্যাকটিস হচ্ছে, পড়া হচ্ছে, আর ফ্লুয়েন্ট হচ্ছে হবে। অনেক ইম্পর্টেন্ট ফ্লুয়েন্ট হওয়া হাতের লেখা। তুমি যখন এই যে আমি সবসময় বলি ম্যাথ করার সময় যে ম্যাথ প্র্যাকটিস করো, খালি দেখলেই হবে না, ম্যাথ প্র্যাকটিস করবা, তোমার হাতে এমনি চলে আসবে। কারণ 11টা তোমার 7টা সৃজনশীল, তারপর আবার 4টা ভাগ, তার মানে কতটুকু সময়ের মধ্যে তোমাকে করতে হবে? দেখো মাত্র মানে 2.5 ঘন্টা নাকি? 2.5 ঘন্টার মধ্যে তোমাকে লিখতে হবে 7টা সৃজনশীল, ক খ গ ঘ। সো সেইভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো তুমি এই রোড ম্যাপটাকে ইউজ করো, আশা করি তুমি এই রোড ম্যাপ দিয়ে চলো, ইনশাল্লাহ তোমার একটা এইচএসসি একটা ভালো তোমার একটা প্রিপারেশন হবে। এরপর আমাদের রোজার সময় কি হবে না হবে, আমরা এই জন্য আমাদের স্পেশাল ভাবে একটা আমরা কি রুটিন বানাইছি। সো এটা আমরা 15 তারিখে দিকে আমরা একটা লাইভ করে তোমাদেরকে সেটা বলে দিব, যে অনেকে বলো যে রুটিন কিভাবে পড়বো রোজার সময়। হ্যাঁ, একটা কারণ যেহেতু একটা অন্যরকম ব্রেক হয়ে যায়, ব্রেক চলে আসে। এখন তুমি একভাবে পড়তেছো, আবার ওটার সময় কিন্তু টাইমটা কিন্তু একভাবে হবে না। যেমন আমরা কি করতাম, যে আমি অবশ্যই বলতাম যে আমরা সন্ধ্যার পর পড়তে বসো, কিন্তু এখন আমাদের ইফতার টাইম, বিকালের টাইম সবকিছু মিলায় দেখা গেছে আমাদের ওই টাইমটা পড়া হবে না। সো একটা রুটিন তোমরা পাবা, তাহলে এইটাকে আপাতত ফলো করো। যাদের নাকি কি পরীক্ষা শেষ হয়ে গেছে, তোমরা এটাকে ফলো করো, তোমরা আমাদের সাথে থাকো, তোমরা এরকম ভাবে অনেক কিছুই পাবা আমাদের সাথে থাকলে। ফ্রি পাবা, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, সো তো তোমরা এখন ভালো মতো যারা টেস্ট পরীক্ষা হয়ও নাই, শেষও হয় নাই, তারাও এই রোড ম্যাপটা ফলো করবা। ইনশাআল্লাহ তোমাদের বেস্ট একটা আউটপুট আসবে। এবং রোজার সময় কিভাবে পড়বা সেই রুটিনও আমরা তৈরি করেছি, তোমাদেরকে দিয়ে দিব 15 তারিখে লাইভ এসে। আর যারা এখনো কনফিউশনে আছো যে ভাইয়া এইচএসসি তে আমি ভালো প্রিপারেশন নিতে পারতেছি না, আমার সমস্যা হচ্ছে, কামব্যাক করতে হবে। সো শুধুমাত্র এইচএসসি তে না, অ্যাডমিশনেও কামব্যাক করতে হবে, বা ওটারও হালকা প্রিপারেশন নিতে হবে। তাদের জন্য কিন্তু আমাদের এসসি পাওয়ার প্লে কোর্সটা আছে। দ্রুত এনরোল করো এবং আপুর সান্নিধ্যে তোমরা চলে আসো, তাহলে এইচএসসি তে একটা ভালো রেজাল্ট করবা। আরেকটা যেটা বলি, যে আমি সবসময় বলি যে যাদের বেসিক যখন ভালো থাকবে এইচএসসি তে, এই এইচএসসির বেসিক যখন তোমার ভালো থাকবে, তখন তোমার অ্যাডমিশনটা ইজি হয়ে যাবে। কারণ আমি তো অ্যাডমিশনের স্টুডেন্ট, আমরা তো বেশি পড়াই, তাই না? তখন আমরা দেখি কি যে এই যে এইখানে গলদ, গোড়ায় গলদ বলে না, এখানে গলদ। সো এইখানে যারা বেশি, যেমন তোমাদের অনেকের হচ্ছে গিয়ে ইংলিশে বেসিক ক্লিয়ার থাকে না, তখন তোমার কিন্তু অ্যাডমিশনে গিয়ে তুমি প্যারাটা খাও, ইংলিশে এসে ধরা খাও। তারপর বা আর্টসের স্টুডেন্ট তোমরা দেখবা যে আমরা যখন যে শর্ট সিলেবাস হওয়ার কারণে অনেক হচ্ছে গিয়ে তোমার চ্যাপ্টার তোমরা পড়ে আসো না, যেগুলো নাকি আমাদেরকে কিন্তু অ্যাডমিশনও পড়তে হয়। যেমন এখন তোমাদেরকে আমি পড়াই দিছি, যখন তোমরা অ্যাডমিশনে যাবা তখন ও আচ্ছা আপু এগুলো ক্লিয়ার করে দিছে, তখন তোমার পড়তে কষ্ট হবে না। সো এই বেসিকটা তুমি ক্লিয়ার করো, এইচএসসির জন্য তোমার অ্যাডমিশন জার্নিটা একটু ইজি হয়ে যাবে। অবশ্যই মানে আমি বলবো না ফুললি ইজি হবে, একটু ইজি হবে, কারণ অ্যাডমিশন এমনিও কঠিন। সো একটু ইজি হওয়ার জন্য তুমি এখানে ফলো করো, যে তুমি বেসিকটা ক্লিয়ার করো, এইচএসসি তুমি জিপিএ 5 পাওয়ার চেষ্টা করো, তারপর তোমার যেই পথ রোড ম্যাপ, তারপর কি রোড টু আমরা বলবো তখন অ্যাডমিশন, সো অ্যাডমিশনের পথটাও ক্লিয়ার হবে। ওকে, সো তোমরা আমাদের সাথে থাকো, এসিপির পেজে এরকম বিভিন্ন রকম কিন্তু আমরা তোমাদের সাথে এরকম রোড ম্যাপ আমরা শেয়ার করবো।